আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আমাদের আজকের ক্লাসে আলোচনা হবে নবম শ্রেণীর রসায়ন বিজ্ঞান নিয়ে। আমরা আগামী ক্লাসে রসায়ন বিজ্ঞান আশা করি মোটামুটি শেষ করতে পারবো, আমাদের যে টপিকটা ছিল সিলেবাস অনুযায়ী। এখন গত ক্লাসে আমরা পর্যায় সারণীর প্রাথমিক পটভূমি বা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় আছে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলসমূহের অবস্থান নির্ণয়। আমাদের পর্যায় সারণীতে মৌলসমূহের অবস্থান নির্ণয় করতে গেলে তার অবস্থান পর্যায় আর গ্রুপ নির্ণয় করতে হবে। পর্যায় নির্ণয় করার নিয়ম, ম্যাডাম অনেক সাউন্ড আসছে তো, ক্লাস দেওয়া যাচ্ছে না। পর্যায় নির্ণয়, ইলেকট্রন বিন্যাসের থেকে আমরা পর্যায় নির্ণয় করতে গেলে আমাদের দেখতে হবে মৌলসমূহের সর্বশেষ ইলেকট্রনটি যে প্রধান শক্তি স্তরে পৌঁছেছে ওইটা হচ্ছে ওই মৌলের পর্যায়। তাহলে পর্যায় কি? কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি যে শক্তি স্তরে যাবে সেটা হচ্ছে ওই মৌলের পর্যায়। যেমন আমরা এখানে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস দিয়ে করি, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, তাহলে 1s2 2s1 এইসব 1। তাহলে এখানে লিথিয়ামের কোন পর্যায়ের মৌল? দ্বিতীয় পর্যায়ের মৌল। তাহলে লিথিয়ামের পর্যায় কত? লিথিয়াম দ্বিতীয় পর্যায়। একইভাবে আমরা পটাশিয়ামের একটা উদাহরণ আছে, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, তাহলে এর ইলেকট্রন বিন্যাস কত? 1s2 2s2 1s2 2s2 2p 6 3s2 3p 4 10 12 18 কত? 4s1। তাহলে এর সর্বশেষ ইলেকট্রনটা কোথায় আছে? 4 নাম্বার। তাহলে এ পয়েন্ট কত পর্যায়? চতুর্থ পর্যায় মৌল। তাহলে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি যে প্রধান শক্তি স্তরে থাকবে ওই মৌলের ইলেকট্রন বিন্যাস ওই মৌল কত পর্যায়ের মৌল? তৃতীয় পর্যায়ের মৌল। একইভাবে পটাশিয়ামের মধ্যে পটাশিয়াম চতুর্থ পর্যায়ের মৌল। এবার গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে আমরা বলতে পারি গ্রুপ নির্ণয়ের কয়েকটা নিয়ম আছে। যেমন গ্রুপ নির্ণয় এবার কথা অনেক হচ্ছে, এদিক সব ওই উঠতেছে। গ্রুপের কয়েকটা নিয়ম আছে। যেমন এক নাম্বার নিয়মের কথা বলি, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের যদি সর্বশেষ শক্তি স্তরটি শুধুমাত্র s অরবিটাল হয় তাহলে ওই s অরবিটালে যতগুলো ইলেকট্রন আছে সেই ইলেকট্রনের সংখ্যা হচ্ছে ওই মৌলের গ্রুপ সংখ্যা। তাহলে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তর যেটা সেটা তো শুধুমাত্র যদি s অরবিটাল থাকে এবং ওই s অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকবে ওই মৌলের গ্রুপ সংখ্যা তত। আমরা যেহেতু লিথিয়ামের একটা উদাহরণ নিয়েছিলাম, তাহলে সেই লিথিয়াম উদাহরণটা দেখি। লিথিয়াম কত? 1s2 আর 2s1। লিথিয়ামের সর্বশেষ শক্তি স্তর এইটা এবং এই সর্বশেষ শক্তি স্তরে শুধুমাত্র s অরবিটাল আছে, আর এই s অরবিটালে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন। সুতরাং লিথিয়ামের গ্রুপ সংখ্যা 1। তাহলে লিথিয়াম কত নম্বর গ্রুপের মৌল? 1 নম্বর গ্রুপের মৌল। একইভাবে আমরা আরেকটা উদাহরণ, দ্বিতীয় একটা নিয়ম হচ্ছে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে যদি সর্বশেষ শক্তি স্তরে SOP
দুটো অরবিটালই থাকে, s ও p দুটো অরবিটালে থাকে, তাহলে ওই মৌলের গ্রুপ সংখ্যা হবে s অরবিটালে ইলেকট্রন সংখ্যা যোগ p অরবিটালে ইলেকট্রন সংখ্যা যোগ 10 ইকুয়াল টু যেটা হয় সেটা হচ্ছে ওই মৌলের ইলেকট্রন সংখ্যা। তাহলে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তর যদি s অরবিটাল থাকে p অরবিটাল থাকে, তাহলে ওই s অরবিটাল ইলেকট্রন সংখ্যা ওই p অরবিটাল ইলেকট্রন সংখ্যা ওর সাথে 10 যোগ হয়ে যেটা হবে সেটা হচ্ছে ওই মৌলের গ্রুপ সংখ্যা। যেমন আমরা ব্রোনের ইলেকট্রন বিন্যাস করতে পারি, এখানে উদাহরণ আমরা ব্রোন নিতে পারি। ব্রোনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখো, ব্রোন কত 5, তাহলে ব্রোনের ইলেকট্রন বিন্যাস কত 1s2 2s2 2p কত 1। তাহলে এই ক্ষেত্রে যেহেতু এর সর্বশেষ শক্তি স্তরে s অরবিটাল আছে p অরবিটাল আছে, সুতরাং এর ইলেকট্রন বিন্যাস হবে 2 যোগ 1, এই 2 হচ্ছে s অরবিটাল ইলেকট্রন সংখ্যা, 1 হচ্ছে p অরবিটাল ইলেকট্রন সংখ্যা যোগ 10 সমান কত হয়? তাহলে ব্রোন কত নাম্বার গ্রুপের মৌল? 13 নাম্বার গ্রুপের। আমরা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি, নাইট্রোজেন কত 7, তাহলে কত 1s2 2s2 2p3। এই ক্ষেত্রে এর কত নাম্বার গ্রুপের মৌল হবে? নাইট্রোজেন হবে আছে 2 যোগ 3 যোগ 10 সমান কত হয়? 15 নাম্বার গ্রুপের মৌল। একইভাবে আমরা কি অক্সিজেন পাবো এর আগে, তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাসটা আশা করি আমরা ধারণা পেলাম। এবার 3 নাম্বার নিয়মটা হচ্ছে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তর যদি s অরবিটাল হয় এবং তার প্রধান শক্তি স্তর যদি d অরবিটাল থাকে, তাহলে ওই s আর d অরবিটালের ইলেকট্রন সংখ্যার যোগফল হবে তার গ্রুপ সংখ্যা। মানে বিষয়টা হচ্ছে এরকম, যদি কোনো মৌলের সর্বশেষ ইলেকট্রন সংখ্যা n ধরে নিলাম ns হয় এবং তার সামনে কত হবে? অবশ্যই n-1d, মানে এই n যা n থেকে একটা কম হবে। যেমন এরকম হতে পারে, মনে করো এখানে আছে 4s আর এইখানে ধরে নাও 3d, কারণ এখানে 4 আছে, 4 সমান n ছিল, তাহলে 3n-1 অবশ্যই 3 হবে। তাহলে এই ক্ষেত্রে যদি এরকম ইলেকট্রন বিন্যাস হয় সর্বশেষ শক্তি স্তর s এবং তার পূর্ববর্তী শক্তি স্তর বা পূর্ববর্তী এক শক্তি স্তর কম হবে, যদি d থাকে তাহলে d আর s এর যোগফল হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা। যেমন উদাহরণ একটা দিতে পারি, আয়রনের একটা উদাহরণ দিই। আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 26, তাহলে সেই হিসেবে তার ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6। এবারে 3d টা রেখে দেবো আর ইলেকট্রন বিন্যাস নির্ণয় করতে পারলাম। আমাদের বইয়ে আরো কিছু উদাহরণ দেওয়া আছে। যেমন এখানে ম্যাঙ্গানিজের একটা উদাহরণ দেখো 25,1s2 2s2 2p6 3s2 3p6, তারপর কত 3d আমরা রেখে দিলাম 4s2, এই পর্যন্ত কত হয় 10 12 18 20 আর এই 5 25। তাহলে এই ক্ষেত্রেও একই হয়েছে না, 3d আর 4s সর্বশেষ শক্তি স্তর কত s আর 3d, তাহলে এই দুটো যোগ করলে কত হয় 5 আর 2 অবশ্যই 7। তাহলে ম্যাঙ্গানিজ কত নম্বর গ্রুপের মৌল? 7 নম্বর গ্রুপের মৌল। এবার আমরা মৌল সমূহের পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে একটু আলোচনা করব। মৌল সমূহের পর্যায়বৃত্ত ধর্ম,
মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্ম বলতে পুনরাবৃত্তি ধর্ম বোঝায়। মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম বলতে আমাদের মৌলসমূহের ধর্মগুলো পর্যায়ক্রমে যে ধর্মটা পরিবর্তিত হয় সেটাকে বোঝানো হয়েছে। এটা কারণ মৌলসমূহের সম্পূর্ণরূপে পারমাণবিক সংখ্যা। দেখো পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরে হচ্ছে ওয়েট করেন। মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম বলতে তার পারমাণবিক সংখ্যাকে বোঝায়। পারমাণবিক সংখ্যা দেখো পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৌলসমূহের ইলেকট্রন বিন্যাসও বৃদ্ধি পায় না এবং ইলেকট্রন বিন্যাসের কিছু সুনির্দিষ্ট সংখ্যা যেমন 2 8 8 এরকম ব্যবধানের পরপর হওয়ার পর আবার তা ফিরে আসে। যেমন তোমাকে আমি এখানে উদাহরণ দিতে পারি লিথিয়াম, এর ইলেকট্রন বিন্যাস কত ছিল 1s2 2s1, খুব ভালো কথা। তারপরে লিথিয়ামের পরে বেরিলিয়াম কত 1s2 2s2 ব্রোন 1s2 2s2 2p1। দেখো প্রত্যেকটার সাথে একটা নির্দিষ্ট করে ব্যবধান হয়েছে। হওয়ার পরে আমাদের যে পর্যায়সারণীর একটা গ্রুপ দেখছিলাম এর সোডিয়াম ছিল, এই পর 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 যাওয়ার পরে যখন আবার পুনরায় সোডিয়ামে ফিরে আসছে তখন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কেমন ছিল 1s2 2s2 2p6 3s1। দেখো তো এর সর্বশেষ শক্তি স্তরে একটা এর সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। তাহলে এইটাই আমাদের সেই কথা যে মৌলের সাথে সাথে ইলেকট্রন বিন্যাস পর্যায়ক্রমে পরিবর্তিত হয়ে বিভিন্ন সুনির্দিষ্ট সংখ্যার ব্যবধানের পর আবার পুনরাবৃত্তি ঘটে। দেখো সেই এক এক করে ব্যবধান একই ছিল একই আসছে। একইভাবে মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এদের বিভিন্ন ধর্মেরও পর্যায়ক্রমে পরিবর্তন ঘটে। আর এই ধর্মের সময় পর্যায়ক্রমে পরিবর্তন ঘটাকে আমরা বলবো পর্যায়বৃত্ত। পর্যায়বৃত্ত ধর্মের ক্ষেত্রে আমাদের প্রথমে আসে ধাতব ধর্ম। দেখো ধাতব ধর্ম ব্যাখ্যা করতে গেলে আমরা মৌলসমূহের আগে এইভাবে দেখবো যে বগের ঠোঁট বানাবো একটা। এইটা দ্বারা আমরা কি বুঝতেছি পর্যায় সারণীর একই পর্যায়ে যতই বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় মৌলের আকার তত ছোট হয়, আর যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায় মৌলের আকার তত বড় হয়। তাহলে এইটা দ্বারা কি বুঝলাম যে পর্যায় সারণীর একই পর্যায়ে যতই বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় মৌলের আকার ছোট হয় আর উপর থেকে নিচে গেলে মৌলের আকার বড় হয়। যদি মৌলের আকার ছোট হয় তাহলে এই যে নিউক্লিয়াস থেকে সমবহিত স্তরের দূরত্ব বাড়ে না কমে? অবশ্যই কমে। তাহলে এখান থেকে কি ইলেকট্রন ত্যাগ করা সহজ না কঠিন? এখান থেকে ইলেকট্রন ত্যাগ করা অবশ্যই কঠিন, কারণ নিউক্লিয়াস থেকে সমবহিত স্তরের দূরত্ব যদি হ্রাস পায় তাহলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের আকর্ষণ বৃদ্ধি পায় এবং সেখান থেকে ইলেকট্রন ত্যাগ করা সহজ নয়। অর্থাৎ বরং এখানে ইলেকট্রন গ্রহণ করা সহজ, কারণ কেন্দ্র থেকে যদি সমবহিত স্তরের দূরত্ব হ্রাস পায় তাহলে এরা সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে। অপরদিকে মৌলের আকার যদি বড় হয় তাহলে কেন্দ্র থেকে সমবহিত স্তরের দূরত্ব বৃদ্ধি পায়, বৃদ্ধি পাওয়ার ফলে এদের ভিতরে আকর্ষণ হ্রাস পায়, ফলে পরবর্তীতে সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে। তাহলে সেই হিসেবে যতই বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় মৌলের আকার ছোট হয় এবং উপর থেকে নিচের দিকে যাওয়া যায় মৌলের আকার বড় হয়। ধাতব ধর্মের প্রধান বৈশিষ্ট্য ছিল এইটা। ধাতব ধর্মের প্রধান বৈশিষ্ট্য ছিল এইটা যে ধাতু ইলেকট্রন ত্যাগ করে। তাহলে যে ধাতু যত সহজে ইলেকট্রন ত্যাগ করবে সেই ধাতু তত দ্রুত ধাতব ধর্ম প্রদর্শন করবে। তাহলে সেই হিসেবে মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম হিসেবে দেখা যায় যতই বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় ধাতু এই মৌলগুলোর ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি না কম? অবশ্যই কম। তাহলে এর ধাতব ধর্ম কম হয়। একইভাবে বরং অধাতব ধর্ম প্রকাশ পায়।
একইভাবে যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায় ততই মৌলসমূহের ধাতব ধর্ম বৃদ্ধি পায়। কারণ উপর থেকে নিচের দিকে গেলে মৌলসমূহের ইলেকট্রন থেকে নিউক্লিয়াসের দূরত্ব বৃদ্ধি পায়, ফলে সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে। আর যে মৌল যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে সেই মৌলের ধাতব ধর্ম তত বেশি। তাহলে আমরা পর্যায় সারণীর এই যে পর্যায়বৃত্ত ধর্ম থেকে মৌলসমূহের আকার ও আকৃতি দ্বারা ধাতব ধর্ম ও অধাতব ধর্ম ব্যাখ্যা করতে পারবো। এবার পরমাণুর আকার ও পারমাণবিক ব্যাসার্ধ। আমি এই বিষয়টা অলরেডি আলোচনা করে ফেলছি। পারমাণবিক আকার বা ব্যাসার্ধ। দেখো এখানে কি করছে, পারমাণবিক আকার বা ব্যাসার্ধ, এইটা কেন্দ্র থেকে সর্বস্থ স্তরের দূরত্বকে আমরা বলবো ব্যাসার্ধ। এখন এই ব্যাসার্ধ মৌলসমূহের একই পর্যায়ে যতই বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু শক্তি স্তর সংখ্যা বাড়ে না। ইলেকট্রন বিন্যাস থেকে আমরা এটা বলতে পারি। যেমন তোমাদের পিরিয়ডিক টেবিলের ছক থেকে দেখো, লিথিয়াম যেটা ছিল, তারপরে কি ছিল, বেরিলিয়াম ছিল, ব্রোঞ্জ ছিল, কার্বন ছিল, এরা একই পর্যায়ে, এরকম একই পর্যায়ে। এদের প্রত্যেকের ইলেকট্রন বিন্যাস থেকে দেখো 1s2 2s1, তারপর কি বেরিলিয়াম কত, আমি লাস্টের সংখ্যাটা শুধু বসায় দিচ্ছি 2s2, তারপর কত ব্রোনের কত 2s2 2p1, কার্বনের কত, শুধু লাস্টের এটা আমি দেখাচ্ছি 2s2 2p2। দেখো এই পর্যন্ত যতগুলো মৌলের ইলেকট্রন বিন্যাস করলাম প্রত্যেকের সর্বশেষ শক্তি স্তর কোনটা, দ্বিতীয়। তাহলে একই পর্যায়ে যতই বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় মৌলের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, অবশ্যই বৃদ্ধি পায়, কারণ পারমাণবিক সংখ্যা যতগুলো ইলেকট্রন সংখ্যা তত। তাহলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু শক্তি স্তর সংখ্যা বাড়ে না। এই কারণে যদি পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় তাহলে ধনাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পায়, আর এই ধনাত্মক চার্জের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে সর্বনিম্ন স্তর থেকে ইলেকট্রনের আকর্ষণটা বেশি হয়। তাহলে আকর্ষণ যত বেশি হবে তত এদের মধ্যে কি হবে, আকার ছোট হয়ে যাবে। এই জন্য আমি যে বগের ঠোঁটটা প্রথমে আঁকাইছিলাম, যতই বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় মৌলের আকার তত ছোট হয়। একইভাবে যদি একই গ্রুপে যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায় মৌলের আকার তত বড় হয়। যেমন আমার একই পর্যায়ের একটা আমি ছক করছিলাম, এরকম ছিল, লিথিয়াম ছিল, তারপর সোডিয়াম ছিল, তারপর পটাশিয়াম ছিল। এইগুলোর ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে লিথিয়ামের সর্বশেষ কত ছিল 2s1, সোডিয়ামের সর্বশেষ কত ছিল 3s1, এবার পটাশিয়ামের সর্বশেষ কত ছিল 4s1। দেখো এদের প্রত্যেকটা পরমাণুর ইলেকট্রন পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, এর হচ্ছে 11, এর হচ্ছে 3। পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সাথে সাথে কি পর্যায় সংখ্যা বা সর্বনিম্ন স্তর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাহলে যেহেতু সর্বনিম্ন স্তরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে সেতে আকার বড় হয়েছে। এই কারণে যেহেতু আকার বৃদ্ধি পেয়েছে এই কারণে সর্বনিম্ন স্তরের ইলেকট্রন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এদের সর্বনিম্ন স্তরের সংখ্যা বৃদ্ধি পায়, ফলে এদের আকর্ষণটা ওইটা যেমন পর্যায়ের ক্ষেত্রে যতটা আকর্ষণ ছিল অতটা আকর্ষণ হয় না। এই কারণে এদের আকার পারমাণবিক সংখ্যার সাথে সাথে গ্রুপ ভিত্তিক বাড়ে। এটাই আমাদের পর্যায়বৃত্ত ধর্মের দুটো আলোচনা ছিল, দুটো আলোচনা করলাম। পরবর্তীতে আমরা এই বিষয়ে আরো আলোচনা করব। এতক্ষণ ক্লাসে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।